জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন সমাধান। মহারাজ আর আমি বড় এক দিঘির পাড়ে বেড়াতে এসে দেখছি সেখানে মাছ ধরা হচ্ছে। বিরাট একটা জাল, 50 মানুষ মিলে জলের মধ্যে ঘিরে ঘিরে টানছেন। আস্তে আস্তে মাছেদের জায়গাটা যত ছোট হচ্ছে ততই মাছগুলো লাফ দিচ্ছে উপর দিকে। মহারাজ এক মনে শান্ত নয়নে মাছ ধরাটা প্রত্যক্ষ করছিলেন। আমি দেখছিলাম প্রথমে বড় বড় মাছগুলো লাফিয়ে উঠছিল। জায়গাটা যত ছোট হচ্ছিল ততই অপেক্ষাকৃত ছোট মাছগুলো লাফাতে লাগল। শেষের দিকে কুচো কুচো ছোট মাছগুলো লাফাচ্ছিল। ঘাটে বিস্তর লোক জমা হয়েছে, চারিদিকে পাড় ঘিরেও লোক দাঁড়িয়েছিল। জাল প্রায় ঘাটের কাছাকাছি এলো। জেলেরা সবাই সারা দিঘির ডালপালা, জংলি, আগাছা, শ্যাওলা, প্লাস্টিক, এটা ওটা সব আগে আলাদা করতে লাগলো। মহারাজ বললেন, কি বুঝছো হে? জালের বহরটা দেখছো তো? ওইটি আমাদের লোভের বহর। ভব নদীতে সব জেলের দল নেমে পড়েছ, বুঝেছ? অপ্রয়োজন সরিয়ে যা পেলে তা রক্ষার প্রচেষ্টা। ওই থেকে খাওয়া হবে, রোজগার হবে, আয় করা হবে, নষ্ট করা হবে। ভালো লাভ হলে ভালো ভোগও হবে বাবা। অকারণ কারণ সব মিশে আছে। অনেক আশঙ্কার চেঁচামেচিটা শুনছ তো? সামান্য দিঘির মাছ ধরা দেখতে এসেছি ভেবেছিলাম, কিন্তু মনটা যেন অনেক কথা ভাবতে শিখল। মহারাজ বললেন, অনেকক্ষণ তো এই খেলা দেখা হলো, এবার চলো ফেরা যাক। অনেক কিছুই মনে আসতে লাগলো। বিচার চলতে লাগলো নানান আঙ্গিকে। মহারাজ বললেন, একে তো জীবন, তাতে নৃশংসভাবে মারা, খাওয়া, ফুর্তি করা। ধরেই নিলাম না হয় ভগবান এতে তোমাদের অনুমতি দিয়েছেন, তা অপচয়ের অনুমতিও দিয়েছেন তো? আচ্ছা, আমরা কি এত নিষ্ঠুর নাকি গো? মাছ যা খাওয়ার তাও তোলা হলো, আবার কাদায় পায়ের তলায় কত মাছ মারা গেল। ওগুলো যত ছোটই হোক, মাছ তো। এত বড় দিঘি, কত রকমের মাছ, কত আকার, কত আয়তন। মাছ ধরতে গেলে তো কুঁচো মাছ মরবেই। এই সিদ্ধান্ত স্বীকার্য কিনা এটা বিবেচ্য। দেখো, পৃথিবীর বেশিরভাগটাই জল। এই দুঃখে মানুষ কেমন জলাশয় বুঝিয়ে দিচ্ছে দেখেছ? যত পারা যায় ডাঙা বার করে নাও, কিন্তু তাতে প্রকৃতির কি হলো তা চুলোই যাক। দিঘি কমলো, পুকুর ডোবা কমলো, মাছ কমলো, আরো জলচর উভচরের বাসস্থান গেল, তাতে আমাদের আর কি? তাই তো বাবা, ওতে আমাদের বেশি ক্ষতি হলো। অনাবৃষ্টি, উষ্ণায়ন, চাষবাস সবের ক্ষতি হলো। মাছ মহার্ঘ হলো। মাছের জায়গা কমলো দেখে ওদের উপর পরীক্ষা নিরীক্ষা করে ওদের দ্রুত বংশবৃদ্ধি ও শারীরিক বৃদ্ধি ঘটিয়ে মাছের সংখ্যা ও প্রয়োজন অনুযায়ী সরবরাহ ঠিক রাখার চেষ্টা হলো। কিন্তু তাই কি হলো? বিস্তর প্রয়োজন, সামান্য আয়োজন। তাতে আবার সার, হরমোন, ওষুধ ছড়ানো, গবেষণাগারের খাদ্য সরবরাহ। এতে মাছের প্রাকৃতিক গুণাবলী নষ্ট হয়ে কৃত্রিম শক্তি ও গুণ ঢুকল। ওদের শরীরও বিষাক্ত হল। আবার ওদের আয়ুও ক্ষীণ হল।
আর মানুষ, ওই ক্ষেত তাদের যা হওয়ার তাই হল। মানুষ বুদ্ধির সমতা রক্ষা না করলে কি হবে ভেবে দেখো। প্রয়োজন, ভোগ আর অবিবেচনা মিলে একটা কি যে হচ্ছে ভাবতে গেলে কষ্ট হয়। ভারসাম্যটা বোধ হয় ভোগের লালসায় শেষ হয়ে যাচ্ছে। রসায়নাগারে যে ভয়ঙ্কর হরমোনগুলো মাছের জন্য, গাছের জন্য, ফসলের জন্য তৈরি হচ্ছে, ওই কি ভালো? তোমরা কি বাবা এই জন্য ইঞ্জিনিয়ার, ডাক্তার, গবেষক তৈরি হচ্ছ? প্রকৃতিটা আগে থাক। যে বিজ্ঞান দয়া, স্নেহ, প্রেম, রক্ষা এসব কোমল ভাবকে কেড়ে নেয়, তা আবার জ্ঞান কি করে হবে? তার আবার বিজ্ঞান। অজস্র ফল পাচ্ছ, নষ্ট করছো, অপচয় করছো, এসব কি ভালো? প্রকৃতির নিয়মেই তো কত খরা, অপচয় হবেই। তার উপরে আমরা প্রতি ঘরে যদি মাসে 2টো ফলও নষ্ট হয়, কিংবা 1 মুষ্টি চাল নষ্ট হয়, তবে দেশ জুড়ে সম্পূর্ণ পরিমাণটা কত দাঁড়াবে একবার ভাবো। মনটাকে সদা সত্য বিচারে উপর দিকে তুলে রেখো। এর মধ্যে আকাশ জুড়ে বিরাট এক কালো মেঘ উঠতে লাগলো। মহারাজ বললেন, এখনো অনেকটা যেতে হবে। বড্ড স্পর্ধার মেঘ মনে হচ্ছে যে। চলো চলো, তাড়াতাড়ি পা চালাও দেখি। ইতিমধ্যে আকাশ যেন কালো অন্ধকার হয়ে গেল। প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়ে গেল। খানিকক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমরা যে যার ছাতা ফুটিয়ে নিয়েছিলাম। খেয়াল করলাম এক মহিলা তার বাচ্চাটাকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করছেন এই জল ঝড় থেকে। ছোট্ট ছাতাটা হাওয়ায় হেলে তুলে কখনো উঠে যাচ্ছে, কখনো সরে যাচ্ছে গা থেকে। মাটি তার বাচ্চাটাকে নিজের কাপড়, মাথা সব দিয়ে আড়াল করছেন জল থেকে। গায়ের ভিতর ঢুকিয়ে নিয়েছেন যতটা পারেন। মহারাজ নিজের ছাতাটি তাকে বাড়িয়ে দিলেন। মাটি যেন বাঁচলেন। ভাঙা ছোট্ট ছাতাটা মহারাজের হাতে দিয়ে নিজে মহারাজের বেতের বড় ছাতাটা অবলীলায় নিয়ে নিলেন। ছোট ছাতাখানা ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছিল। শিশুর রক্ষা হলো, এই আনন্দে নির্দ্বিধায় ওই মা পথ এগোতে লাগলেন। আমি আমার ছাতাটা মহারাজের মাথায় ধরেছিলাম। মহারাজ আমায় বললেন, তবে আর আমার কি করা হলো রে? কেন আমার ভাগে ভাগ বসাচ্ছ বাবা? আমি তো তোমার ছাতার ভরসায় ওকে ছাতা দিইনি। তুমি তোমার ছাতা নিয়ে চলো। বাছা, তুমিও তো আমার ছেলে। এবার হাপুস বৃষ্টিতে আস্নাত হতে হতে বললেন, ওরে তুই কি বুঝবি? সন্তান বোধ জাগুক, তখন এসব ধারণা করতে পারবি। শোনো বাবা, তুমি এখন বড় হয়েছ, কোলে নিয়ে উত্তরীয়র আড়াল করতে পারবো না তো? তুমি কি আমার কোলে চাপবার মতলব করছো নাকি বাবা? না না, এই আমি পারবো না বলেই এমন হাসতে লাগলেন, আমরা সবাই অবাক। মণ্ডিত মস্তক ভেজা, সারা গা ভেজা, জামা কাপড় সবটে ধরেছে গায়ের সাথে। হাসতে হাসতে কথা কটা এত সরল আর কৌতুকের সাথে বললেন, আমরা অবাক হয়ে ভাবতে লাগলাম কতটা প্রশান্তি, কতটা উদারতা, কত প্রেম থাকলে তবে এমন বোধের আনন্দ পাওয়া যায়। আমার মাথায় ছাতা, সর্বত্যাগীর মাথা, নিরাশ্রয়, আকাশ ভরসা। সেদিন অনেক রাত্রে মহারাজকে
আশ্রমের স্বাস্থ্য দপ্তরে দেখতে পেলাম। আমি আমাদের বিল্ডিংয়ের দিকে যাচ্ছিলাম, বুঝলাম বৃদ্ধ মানুষ অতক্ষণ ভিজেছেন, নিশ্চয়ই শরীরে কোনো অসুবিধা বোধ করছেন। আমার খুব লজ্জা লাগছিল। আমি ঠিক কি কি করতে পারতাম সেটাই ভাবতে ভাবতে নিজের বেডে এসে শুয়ে পড়লাম। অনেক চিন্তা মাথাটাকে তালগোল পাকাতে লাগলো। অকর্তব্য করেছি ভেবে খুব কষ্ট পেতে লাগলাম। ভোরবেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে শুনলাম উনি শিশুদের ঠান্ডা লাগার সব ওষুধ নিয়েছেন। অবাক হয়ে ফেরার সময় দেখলাম মহারাজ মন্দিরের সিঁড়িতে বসে এক দৃষ্টিতে কি যেন দেখছেন। নিধুদাকে দেখলাম এক মহিলার সাথে কথা বলছেন, ওইটি উনি দেখছেন। খেয়াল করলাম আমিও, ওই মহিলাটি কালকের সেই মাটি। জানলাম ছাতাটি আশ্রমে ফেরত দিতে এসেছেন, আর মহারাজ তার জন্য বেশ কিছু ওষুধ কিনে রেখেছিলেন, ওইটি নিধুদাকে দিয়ে দেওয়াচ্ছেন। নিজে এমন করে আড়ালে বসে আছেন যে ভালো করে তাকে দেখাও যাচ্ছে না। কাছকে বললাম, আপনি নিজে হাতে দিলে ওর বেশি আনন্দ হতো না মহারাজ? মহারাজ বললেন, হতো। এবার তিনি চুপ। আমি আবার বললাম, আপনারও তো ভালো লাগতো মহারাজ। উনি বললেন, লাগতো। আবার চুপ। খানিক বাদে নিজে নিজেই বললেন, ফল হতো শূন্য। তারপর বললেন, কর্মটাকে ক্ষুণ্ণ করো না যেন নিজের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, করে যাও। আশা প্রত্যাশা জলাঞ্জলি দাও। মূল্যবোধের আগুন জ্বালো, বাসনার আগুন নয়। মূল্যবোধের আগুনে পোড়ো। কর্তৃত্ব নয় বাবা, কর্তব্য। সহমর্মিতা নয়, একাত্মতা। যে যন্ত্রণা চোখে দেখলে তার যদি সমাধান তোমার থাকে, তুমি দেবে না? সমাধান করা খুব কঠিন কাজ, কিন্তু করতে পারলে ওই সমান পবিত্রতা আর নেই। আমি জানি আমার গৈরিক দেখেই ওই মেয়েটি বুঝে নিয়েছে আমি মিশনের সাধু। সুতরাং যার অত সন্তান স্নেহ, তার মূল্যবোধের অভাব হবে না। কাল ঠিক এসে ছাতা দিয়ে যাবে, নাই বা দিত যদি। জীবন দান করতে বেরিয়ে একটা ছাতি দান দিয়ে নিষ্কৃতি কি তুচ্ছ নয়? তবু মনুষ্য মন, তাই সংকল্প বিকল্প চলছিল। যদি আসে তাহলে দুটো ভিটামিন আর ঠান্ডার সিরাপও লাগতে পারে, ওই ভেবে ওগুলো সংগ্রহ করে রেখেছিলাম। কিন্তু কৃপণ হয়ে গিয়েছিলাম। এই সেবার থেকে ক্ষুণ্ণ হব এই ভয়ে। তোমার ছাতাতেও আসেনি, আবার ওকে দেখাও দিইনি। এখন মনে হচ্ছে আরো পথ চলতে হবে।